ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীসহ পুকুরে পড়ল মাইক্রোবাস। ঘটনাস্থলে ৩ জন সহ ৫ জন নিহত। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুলশানের বাসভবন ঘিরে বাড়তি নিরাপত্তা। ডামি নির্বাচনের জন্য ইসি সহ দায়িত্বশীলদের বিচার চান বিশ্লেষকরা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার তাগিদ। আওয়ামী লীগের এই অবস্থাটা মূলত তাদের দলের মধ্যে গণতন্ত্র না থাকার একটা প্রবণতা। এইটা বাংলাদেশের অন্যান্য দলগুলোর মধ্যেও আছে। সংস্কারের দরকার আছে, কিন্তু মেইনলি হলো রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা বদলাইতে হবে। নেপাল চীন সীমান্তে 7.1 মাত্রার ভূমিকম্প, 53 জনের প্রাণহানি। কম্পন অনুভূত হল বাংলাদেশ, ভারত ও ভুটানেও। রাজধানীর অনেক এলাকায় দিনের বেলায় মিলছে না গ্যাস। রক্ষণাবেক্ষণের জন্য টার্মিনাল বন্ধ থাকায় সংকট, বলছে তিতাস। রান্না করে রাখি, দিনে তো গ্যাস পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি। এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যাবে। প্রায় 1 মাস পর মুক্তি পেলেন ভারতে আটক 90 জেলে ও নাবিক। বন্দি বিনিময়ের জন্যই কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে অপহরণের অভিযোগ। ওরা রেডিও মারফত লাইলা টুকে একটা খুললো যে আমাদের একটা iPhone 15 তোমাদের ওখানে থেকে গেছে, তো তোমরা আসো, আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো। 14 বছরেও বিচার হয়নি ফেলানি হত্যার। 1.5 দশকে সীমান্তে বিএসএফ এর হাতে খুন 6 শতাধিক মানুষ। আন্তর্জাতিক আইন প্রয়োগ করেনি সরকার। বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। বেলা 12:30টার দিকে সদরের গেরদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস গেরদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে পাশের পুকুরে ছিটকে পড়ে গাড়িটি। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের 3 যাত্রী। হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানায়, রেল ক্রসিংটিতে লাইনম্যান ছিল না। আমরা যখন আসি তখন দেখি যে গাড়ি পানির মধ্যে পড়ে রয়েছে, আর আমরা এসে লাশগুলো হেফাজত নিলাম এবং তাদের যে আলামত, সেই আলামতগুলো হেফাজত নিচ্ছি। এরা নাকি পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল, কিন্তু এই দিকে কেন আসলো? তারা বললাম যে পটুয়াখালী গেলে ফরিদপুর আসলো কেন? তখন তারা বলতেছে যে ওই দিকে কোনো আত্মীয় আছে কিনা তারা ক্লিয়ার বলতে পারতেছে না। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। যাব তার কাছে। হিমেল, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? নিহতদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা? বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, আসলে আমি এখনো পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা স্থলটিতেই দাঁড়িয়ে আছি। এই যে রেল ক্রসিং, এই রেল ক্রসিং এ কিন্তু আপনার যে মর্মান্তিক দুর্ঘটনাটির ঘটে, এবং এখনো পর্যন্ত কিন্তু উৎসুক যে জনতা, সেই জনতা কিন্তু ভিড় করে আছেন এই রেল ক্রসিং এ। বেলা 12:30টার দিকে হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে। আমি একটু আপনার মাধ্যমে আগে দেখাতে চাই দর্শকদের। ঠিক প্রায় হচ্ছে 100 গজ রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগার পরে প্রায় 100 গজ দূরে এসে কিন্তু এই মাইক্রোবাসটি এই যে পুকুরের খাদে এসে পড়ে, এবং হচ্ছে যে এই এখন যে অবস্থা আছে, এই অবস্থাটি আসলে উদ্ধার অভিযানের পরে, যেহেতু মাইক্রোবাসটিকে ভালো
ভালো করে তল্লাশি করা হয়েছে এবং মাইক্রোবাসের মধ্যে আর কোনো মানুষের আহত বা নিহত কাউকে পাওয়া যায়নি। তাই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান কিন্তু ফায়ার সার্ভিস শেষ করেছে এই স্পট থেকে, এবং হচ্ছে মাইক্রোবাসটি এখনো পর্যন্ত কিন্তু যে পুকুরের পড়েছিল সেই পুকুরের পাড়ে এনে রাখা হয়েছে। এই মাইক্রোবাসের মধ্যেই কিন্তু ছিল যে আহত বা নিহত যারা হয়েছেন তাদের সকলেরই দেহ। তো যেটি বেলা 12:30 নাগাদ এই মাইক্রোবাসটি ফরিদপুরের দিকে যাচ্ছিল এবং একই সময় রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল মধুমতি এক্সপ্রেসের যে আন্তনগর ট্রেন, সেই ট্রেনটি, সেই ট্রেনের সাথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এখানে এসে আমরা যতটা জানতে পেরেছি, স্থানীয়রা জানিয়েছেন যে এই রেল ক্রসিং এ কোনো গেটম্যান ছিল না, কোনো লাইনম্যান ছিল না, এমনকি কোনো রেল গেটও এই রেল ক্রসিং এ নেই, যার ফলেই কিন্তু মাঝে মাঝেই এই রেল ক্রসিং এ ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। এবং হচ্ছে যে এই আজকের যে দুর্ঘটনা, এটি আসলে অনেক বড় হতাহতর ঘটনা ঘটিয়ে ফেলেছে। যদি এর আগে এই রেল ক্রসিং এ একটি রেল গেট বা রেল লাইনের ব্যবস্থা করা হতো, যেটি আসলে এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের, সেটি করা হলে হয়তো এই আজকের এই হতাহত ঘটনা ঘটতো না। এটি আসলে এলাকাবাসী একাধিকবার বলার চেষ্টা করেছেন এবং এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তাদের কাছেও কিন্তু তারা একই দাবি করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই মাইক্রোবাসটি আসলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি। মাইক্রোবাসে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে জানা গেছে যে মাইক্রোবাসের যে যাত্রী, এরা নারায়ণগঞ্জ থেকে আসছিলেন, কিন্তু ফরিদপুরে কি উদ্দেশ্যে এসেছিলেন বা কারো বাড়িতে এসেছিলেন কিনা বা বেড়াতে এসেছিলেন কিনা, সেই বিষয়টি আসলে এখনো নিশ্চিত আসলে করা যায়নি। আরেকটি বিষয় যে বলে রাখি যে স্থানীয় যে উদ্ধার কর্মীরা রয়েছিল, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে তারা যে মাইক্রোবাসটি থেকে তারা মোট 7 জনকে আসলে তুলেছিলেন, যার মধ্যে 3 জন আসলে ঘটনাস্থলেই মারা যায় এবং হচ্ছে বাকি যে 2 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তারা কিন্তু মারা যায়। বাকি 2 জন তারা এখনো পর্যন্ত। ইমেল, ধন্যবাদ আপনাকে। আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। সেখান থেকে খালেদা জিয়া সরাসরি যাবেন লন্ডন ক্লিনিকে। প্রায় 7 বছর পর চিকিৎসার জন্য সফরে গিয়ে আবার দেখা হবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের মা ছেলের। কারাবন্দী হবার আগে সবশেষ 2017 সালে লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন। আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা ও চেষ্টা করলেও তা পারেনি পরিবার। অনেকটা বাধ্য হয়ে বিদেশ থেকে ডাক্তার এনে পোর্টো সিস্টেমেটিক অ্যানাস্টোমোসিসের মাধ্যমে দেওয়া হয় লিভারের চিকিৎসা। তখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির সুপারিশ করেছিল মেডিকেল বোর্ড, কিন্তু শেষ 4.5 বছরে অজুহাত দেখিয়ে তা এড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকার, যেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই অভিযোগ করে আসছিলেন বিএনপি নেতারা। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা হয়ে দাঁড়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা। 2018 সালে ফেব্রুয়ারি শুরুতে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এরপরই তার স্বাস্থ্যের অবনতির কথা জানতে থাকেন নেতা এবং পরিবারের সদস্যরা। 2 বছর পর কোভিড মহামারীর সময় আওয়ামী লীগ তাকে কারামুক্তি দিলেও শর্ত জুড়ে দেয় তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। হসপিটালে ঘন ঘন যাতায়াতের যে অবস্থাটা, তা কি ইন্ডিকেট করে যে আমরা ওনার যে সঠিক চিকিৎসার যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না। নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরেন হুইলচেয়ারে। তখন থেকেই আবাসস্থল ফিরোজা এবং হাসপাতাল এভার কেয়ারে যাওয়া আসা অনেকটা নিয়মিত হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের সুপারিশে 6 বার আবেদন করা হয় বিদেশি চিকিৎসার জন্য। দলীয়ভাবে কর্মসূচিরও আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন, কিন্তু কোনো কিছুই টলাতে পারেনি তখনকার সরকারকে। জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব
গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মুক্ত হন খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় তার সাজা বাতিল করেন আদালত। তখন থেকেই কথা হচ্ছিল এখন আর কেন দেরি করা হচ্ছে বিদেশি চিকিৎসার জন্য। জানা গেছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য তার শারীরিক অবস্থা সহ নানা প্রস্তুতি নিতে লেগেছে অনেক সময়। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন, আবারও এগিয়ে নেবেন সবকিছু, এমন প্রত্যাশায় বুক বেঁধে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো কর্মী সমর্থক। সংলাপ করে, আলোচনা করে গণতন্ত্র আনি কারো বিরুদ্ধে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে যেতে চাই সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনেই আছেন। রবিন, সিনিয়র নেতাকর্মীরা বাসভবনে কেউ এসেছেন কিনা, কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন, কি বলছেন তারা? শাওন, এখন পর্যন্ত সিনিয়র নেতাদের কাউকে দেখা যায়নি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। এবং যে কর্মী সমর্থকদের কথা বলছেন সেখানটাও খানিকটা বিধিনিষেধ রয়েছে এবং তাদের উপস্থিতিটাও খুব একটা চোখে পড়ার মতো নয়। তবে উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে দু একজন নেতাকর্মীর উপস্থিতি তো রয়েছে। যেটা বলতে হয় যে দলের তরফ থেকে একটি সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে যেন কোনোভাবে সড়কে উপচে পড়া সেই ভিড় সৃষ্টি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না করা হয়। এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এই গুলশানের বাসভবনের সামনে থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুপাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশ যাত্রার কার্যক্রমটি সম্পন্ন করতে সহায়তা করে, সহযোগিতা করে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়ে বেশ সতর্ক রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এবং যেটি বলতে হয় যে রাত 10টায় ফ্লাইট A7MED, যেটি কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এবং কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ারে করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করবেন লন্ডনের উদ্দেশ্যে। এবং প্রথমে এই বিমানটি রাত 1:30 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে হিথ্রো দোহা এয়ারপোর্টে এবং কাতারের দোহা এয়ারপোর্টে ট্রানজিট শেষ করেই পরপরই আবার হিথ্রোর উদ্দেশ্যে রওনা করবেন। এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ তাঁর জ্যেষ্ঠ সন্তান। এবং সেই সঙ্গে তাকে সেখানটা স্বাগত জানাবেন তারেক রহমানের স্ত্রী সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড সেটির অন্যতম সদস্য। এবং লন্ডনে নেওয়ার পর বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিক, যেটি যুক্তরাজ্যের বেশ আধুনিক এবং পুরনো বিশেষায়িত হাসপাতাল। সেখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করেই চিকিৎসকরা পরামর্শ দেবেন পরবর্তী কার্যক্রম বা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে। যেটুকু বলতে হয় আমরা আশা করছি বিকেল নাগাদ হয়তো বা শীর্ষ নেতৃত্বের অর্থাৎ দলের স্থায়ী কমিটির সদস্য থেকে জ্যেষ্ঠ নেতা যারা রয়েছেন তাদের উপস্থিতি ঘটবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে। এবং যাবতীয় যত রকমের প্রস্তুতি রয়েছে সেসব ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। তারপরও আনুষঙ্গিক শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাবে সড়কের দুধারে। নিশ্চয়ই রবিন, নিশ্চয়ই সেই খবরাখবরগুলো দর্শকদেরকে জানাতে পারবো আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ। 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচন করে গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য আওয়ামী লীগের পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীলরাও দায়ী। এজন্য নির্বাচন কমিশন সহ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি বলছেন কেবল রাষ্ট্র সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোতেও দরকার গণতন্ত্রের চর্চা। এই পাশে লেখা হচ্ছে আপনার এই যে আমিনুল ইসলাম লেখা, কিন্তু আপনার নাম কি আমিনুল ইসলাম? জি না, জি না, আমার নাম আব্দুল লতিফ। বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের নজির কম নেই, তবে বিগত 3 বারের ভোট অতীতের রেকর্ড ভেঙেছে। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের কারিশমায় বৈতরণী পার হয়েছে আওয়ামী লীগ। আর সবশেষ গেল বছর 7 জানুয়ারি ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নতুন কৌশল মঞ্চস্থ করেছে দলটি। 223 আসনে নৌকা প্রতীকে আর 61 আসনে স্বতন্ত্র নামে জয় পায় আওয়ামী লীগ নেতারা। একটা মানুষ একটা ভোট দেবে, এনার কাছে 3টা কেন? অবস্থা এমন যে সাধারণ মানুষের কাছে ভোটের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। ভোট তো বেশি দেওয়া লাগে না, সেন্টারে গেলে অনেক সময় দেখা গেছে দেওয়া লাগে না, যাওয়া লাগে না। এই তো আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম আমরা কেউ ভোট দিতে পারিনি। আমাদের ভোট না দিলেও আমাদের ভোট হয়ে যেত অটোমেটিক। আমি হল থেকে যাই নাই, ভোট দিই নাই, কারণ হচ্ছে যে ইলেকশনে প্রতিদ্বন্দ্ব হবে না সেখানে তার যাওয়ার অর্থহীন। একই দলের বিদ্রোহী প্রার্থীর ভোটে দাঁড়াতে আইনি বাধা নেই। ডামি প্রার্থী প্রসঙ্গে গলা ফাটিয়ে এটিকেই স্বাভাবিক নিয়ম হিসেবে দেখিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা।
আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে এটা যেরকম সত্য, স্বাধীনতার চেতনাগুলোকে ভুলুণ্ঠিত করেছে তারা। 1973 তারা এই কাজ করেছে, একেবারে নির্লজ্জভাবে করেছে এবং কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের এই অবস্থাটা মূলত তাদের দলের মধ্যে গণতন্ত্র না থাকার একটা প্রবণতা, এইটা বাংলাদেশের অন্যান্য দলগুলোর মধ্যেও আছে। অভিজ্ঞরা বলছেন, গণতন্ত্রের স্বাভাবিক পথ বন্ধের দায় কেবল রাজনীতিবিদদের নয়, প্রশাসনের লোভী অসৎ দায়িত্বশীলরাও একই মানদণ্ডে অপরাধী। ডিসি আপনার কয়েকটা উপায়ে করে। একটা উপায় হলো যে আপনার প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার নিয়োগ দেওয়ার সময় কিছু কারসাজি করে। দ্বিতীয়টা হলো সরকারি দলকে আশ্রয় প্রশ্রয় দেয়। এরপরে গোয়েন্দা সংস্থাগুলো মাঝে মধ্যে ভূমিকা পালন করে। যে সকল লোককে সিরিয়াসলি আইডেন্টিফাই করা যায়, বিশেষ করে স্বাধীন নির্বাচন কমিশন, তাদেরকে বিচারের মুখোমুখি করা জরুরি। এখন তারা কি তাদের অক্ষমতার কারণে পদত্যাগ করেছে বা জাতিকে জানিয়েছে যে আমরা পারছি না? এটা কিন্তু করে নাই। প্রত্যাশার লম্বা ফর্দ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দিয়েছে ছাত্র জনতা। সংস্কারের দাবিও চারদিকে, তবে সেই সুযোগে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশাও মানুষের। কিন্তু এরা গুছাইতে পারেন না, মানে আরও যে সমস্ত লোককে নিয়ে সরকারটা সাজানো দরকার ছিল সেখানে তারা একেবারেই পারেননি। সংস্কারের দরকার আছে, কিন্তু মেইনলি হলো রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা বদলাইতে হবে। রাজনৈতিক দলের সংস্কারের ক্ষেত্রে ছোট ছোট করে উদ্যোগগুলো নেওয়া যেতে পারতো, সেই ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। সো রাজনৈতিক দল ব্যবস্থার সংস্কার ছাড়া দায়িত্বশীল সরকার ব্যবস্থা পরিচালনা করা প্রবর্তন করা সম্ভব না। তাদের মতে কেবল কিতাবের সংস্কারে ভবিষ্যৎ রাজনীতির পথ সহজ হবে না, জরুরি মানসিকতায় পরিবর্তন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি। দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসপি এবং অপরাধ তথ্য বিভাগ সিআইডির কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। 5 আগস্টের পরে অনেকে পালিয়ে গেলেও সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানি লন্ডারিং এর রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট ওই সময় অনেকেই পালায় গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওই সময় অনেক পালায় গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন। এখন যেই সময় আমরা ছিলাম না, আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতা পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছুই হয়েছে। ইভেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত চীন নেপাল সীমান্ত। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিব্বতেই 53 জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত বহু বাড়িঘর, স্থাপনা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 27টি গ্রাম। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এগিয়ে এসেছে স্থানীয়রাও। মঙ্গলবার স্থানীয় সময় তখন সকাল 9:05। প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে তিব্বত ও আশপাশের এলাকা। সিসি ক্যামেরায় ফুটে ওঠে ভূমিকম্পের ভয়াবহতা। ভূমিকম্পটি ছিল 7.1 মাত্রার। কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও কয়েকটি আফটারশক, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 5.1। আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে মানুষজন। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ টের পাই বিছানা কাঁপছে। চোখ খুলে দেখি জানালা কাঁপছে, ফ্যান দুলছে। বুঝতে পারি ভূমিকম্প। দৌড়ে নিচে নামি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী চীনের জিজাং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও, তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তিব্বতের সিগাজে শহরের ডিংরি কাউন্টিতে।
বিধ্বস্ত হয়েছে হাজারের বেশি বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন কাউন্টির 27টি গ্রাম, ঘটেছে বহু হতাহত। শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা, জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের প্রায় 1,500 কর্মী। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শীতবস্ত্র, শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে অঞ্চলটিতে। ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয় কম্পন। এর আগে 2015 সালে শক্তিশালী ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল 9,000 মানুষের। বিধ্বস্ত হয় অন্তত 10 লাখ বাড়িঘর, স্থাপনা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় ভোগান্তিতে নগরবাসী। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস পাওয়া যায়, তাও ঘণ্টাখানেকের জন্য। তিতাস বলছে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। কিছুদিনের মধ্যে সংকট কেটে যাবে আশা করছে তিতাস। টানা কয়েকদিন গ্যাস নেই। অগত্যা ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন বিকে গাঙ্গুলি লেনের বাসিন্দাদের কেউ কেউ। বাধ্য হয়ে অনেকে কিনছেন সিলিন্ডার গ্যাস, কেউ রান্না করছেন অবৈধ ইলেকট্রিক হিটারে, কেউ বা তেলের চুলায়। রান্না করে রাখি, দিনে তো গ্যাস পাওয়া যায় না। লাড়কি দিয়ে আনতে হয়, সময় লাড়কি তো ঢাকা শহর থাকতে গেলে গন্ধ গন্ধ লাগে, অনেকের অনেক সমস্যা হয়। আবার রাতের 1টা-1.5টার সময় আসে, এই অল্প আসে, ফাঁক শাক বালামাতে করণ জানা। তো এই গ্যাসের সমস্যা সবাই ভুক্তভোগী। পুরান ঢাকার বিকে গাঙ্গুলি লেন, গণকটুলি, নাজিরা বাজার সহ রাজধানীর অনেক এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র। কি করব, কিছু তো করে পারতাছি না। বিল তো আমরা দিতেই আসি, বিল তো আমাকে দিতেই হবে নাকি? আমাকে বাল বাচ্চা নিয়ে অনেক কষ্ট। বিল দিয়ে যদি আমরা গ্যাস না পাই, অন্য যদি পদক্ষেপ নিয়ে দেখা যদি আমরা সিলিন্ডার ব্যবহার করবো, আমাদের পক্ষে তো সম্ভব না যে অন্য সিলিন্ডার ব্যবহার করব। সরকারে যতদিন না দিবে আমাদের কাছ থেকে বিল নিবে না। বিল দিব না, আমরাও বিল দিয়ে গ্যাস সিলিন্ডার চালাবো। ঘরে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় চাপ বেড়েছে এসব জায়গার রেস্টুরেন্টগুলোতে। কেউ কেউ বিকল্প ব্যবস্থা করছেন। মানে এইসবটা মনে হোটেল থেকে কিনে মিনা খাইতে হয়, রুড়ি মুড়ি খাইতে হয়, খায়ার দিন কাটাইতে হয়। আর কি করুন, বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কোনো তাদেরকে কিছু খাওয়া দাওয়া করে দিতে পারতেছে না। হোটেলের খাওয়াতে তারা অসুস্থ হয়ে পড়ছে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি, তো এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে সবার জন্য, বিশেষ করে গত 8-10 দিন ধরে একদমই রান্না বান্না কারো বাসায় নাই। আমাদের কিন্তু কমার্শিয়াল লাইন, আবাসিক না। আমাদের বিল আসে হোটেলের 30-40 হাজার, 50 হাজার, কিন্তু বিল ঠিকই দিচ্ছি, গ্যাস পাচ্ছি না। তিতাস জানিয়েছে কমেছে গ্যাসের সরবরাহ। তার উপর রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল 3 দিন বন্ধ থাকায় সংকট প্রকট হয়েছে। শিল্পতে দেই, বিদ্যুতে দেই, সারে দেই, ডোমেস্টিকে দেই, সিএনজিতে দেই। তো যখন নাকি সাপ্লাই কমে যাবে, স্বাভাবিকভাবে অ্যালোকেশনগুলো কমে যাবে। ওইটারই একটা এফেক্ট হলো, আবাসিকের মধ্যে কমে যাচ্ছে। সবগুলোর মধ্যে প্রপোর্শনালি এগুলোর এফেক্টগুলো হয়েছে। 72 ঘন্টার একটা মেনটেন্যান্সের জন্য একটা ইউনিট শাটডাউন ছিল, সেটার ইম্প্যাক্টটা এখন চলছে আর কি। এই সময়টার মধ্যে যেই পাইপলাইনের ভিতরে যে গ্যাসের যেই গ্যাপটা, এগুলো প্রেশার বিল্ড আপ করতে একটু সময় লাগে। ইন অ্যাডিশন টু দ্যাট, এটার মধ্যে শীতের আবার একটা প্রভাব আছে যে গ্যাসের ধর্ম অনুযায়ী শীতকালে একটু গ্যাসের প্রেশার একটু কম থাকে। গ্রাহকরা বলছেন গ্যাস ঠিকমতো না পেলেও মাস শেষে ঠিকই বিল গুনতে হচ্ছে তাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আটক নয়, বন্দি বিনিময়ের জন্যই কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে 90 জেলেকে অপহরণ করেছিল ভারতীয় কোস্টগার্ড। প্রায় 1 মাস ভারতে আটক থাকা 90 জেলে ও নাবিক মুক্তির পর এমনটাই অভিযোগ করেছেন। মুক্ত কর্মীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিশিং বোট লায়লা 2-এর ডেক স্টাফ রাসেল ভারতে আটক থাকার 28 দিন পর চট্টগ্রামে পৌঁছে স্বজনের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন। যাওয়ার পর থেকে মানে এগুলো কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সাথে যে কোনো যোগাযোগ করবো এরকম কোনো ইয়েও নাই। ওরা আমাদের মোবাইল টোবাইল সবকিছু নিয়ে নিছে, ওয়ারলেক্সের লাইনগুলো সবগুলো কেটে দিছে। রাসেলের মতো মুক্ত 90 জেলে ও নাবিক সকালে এসে পৌঁছায় চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড জেটিতে। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য কিছু পুলিশ গেছিল বাড়িতে। আমরা পড়ে রয়েছি বিদেশে, ওরা আমাদের বাড়ি থেকে টাকা চাইছে। আমার থেকে চায় না, আমার ভাইদের থেকে চাইছে। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 3,000। আমাদের ভাইদেরকে পেয়ে আমরা সবাই আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আনন্দিত, খুবই খুশি। তো আমরা একটাই রিকোয়েস্ট করছি পুরো বাংলাদেশের কাছে এবং সরকারের কাছে, যে আমাদের ভাইদেরকে যেন ফিরিয়ে দেব। এমনি আশা ছিল যে আমাদের বাংলাদেশে নিয়ে যাবে, আমরা এরকম বিশ্বাস রাখছি।
এর আগে ৫ জানুয়ারি পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতের সাথে বন্দি বিনিময় হয় বাংলাদেশের। ভারত ফিরিয়ে দেয় ৯০ নৌকর্মী আর বাংলাদেশ ছেড়ে দেয় কারাগারে থাকা ৯৫ জেলে। যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি, আমরা পুরোটা যাচাই করে দেখব। কিন্তু কেন বন্দী হতে হলো ৯০ জনকে? ভারতীয় কোস্টগার্ড সমুদ্রসীমা অতিক্রম করার অভিযোগ করেছে শুরু থেকে। জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের দাবি, বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ধরে নিয়ে যাওয়া হয় তাদের। লায়লা 2-তে প্রায় ২-২.৫ ঘন্টার আপনার সার্চ করে। তো ওরা যেটা হয়তো করতেছিল যে এখানে অবৈধ কোনো কিছু হয়, ওদের কি ইন্টেনশন ছিল এটা তো আমরা জানি না। তো ওরা রেডিও মারফত লায়লা 2-কে একটা করলো যে আমাদের একটা iPhone 15 তোমাদের ওখানে থেকে গেছে, তো তোমরা আসো, আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো, এটাই আর কি। তো যাওয়ার পরে বলছে ঠিক আছে। এখন বিনিময়ের কারণে হয়তো হয়েছে, যেহেতু ওনাদের ওই ৯৫ জনের প্রায় আড়াই থেকে ৩ মাসের মতো টাইম হয়ে গেছে। কোস্টগার্ড আর নেভি ওনারাই যদি টেক কেয়ার করে, আসলে আমাদেরকে এখানে আর কিছু কোনো ধরনের কশনস বা কোনো ধরনের কোনো কিছু করার দরকার আছে কিনা, চলে এটা ওনারা যদি ইন্ডিয়ান কোস্টগার্ড আর নেভির সাথে বসে যদি জিনিসটা ঠিক করে নেয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। গত ৯ ডিসেম্বর বাংলাদেশের হিরন পয়েন্ট থেকে আটক করে উড়িষ্যায় প্যারা বন্দরে নিয়ে যাওয়া হয় ফিশিং বোট দুটি। সেখানে আগে থেকে আটক ছিল আরও একটি ট্রলারের ১২ জেলে। কৌশলে বাংলাদেশের ৯০ জনকে অপহরণের পর বন্দি বিনিময়ের প্রস্তাব দিতে থাকে ভারতীয় কোস্টগার্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ১৪ বছরেও বিচার হয়নি ফেলানী হত্যার। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি চালিয়ে হত্যা করে ফেলানীকে। শুধু ফেলানী নয়, ১৫ বছরে সীমান্তে ৬ শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। শোনো বিএসএফ, শোনো হে ভারত, কাঁটা তারে গুনগুন, একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। চোখের সামনে ছটফট করে মেয়েকে মরতে দেখেছেন মা। গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো ১০ টাকার। ১৪ বছর আগের ফেলানির সেই মৃত্যু যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় তাকে। আমার মেয়ে ৩ ঘন্টা পানির জন্য খুব চিৎকার করছে, কিন্তু আমি মা হয়ে তার পাশে দাঁড়াতে পারি নাই, পানি দিতে পারি নাই। আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার বিচার শুরু হয়। কিন্তু সাজানো বিচারে মাত্র ১ মাসের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয় আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে। বাদীপক্ষের নারাজিতে ২০১৪ সালে ফের শুরু হয় পুনর্বিচার। তাতেও সাজা হয়নি আসামির। ২০১৫ সালে ফেলানীর পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ। এরপর দফায় দফায় পেছাতে থাকে শুনানির তারিখ। ৯ বছর ধরে বিচারের নামে চলছে প্রহসন। হত্যাকারীর বিচারটা যদি হতো, আজকে ভারতের বিএসএফরা আমাদের অত্যাচার করতে পারতো না। নতুন যে বাংলাদেশের সরকার আছে আমাদের, সেই সরকার উদ্যোগ নেয়, এই বিচারটা জানি ওনারা আন্তর্জাতিক কোর্টে জানি নিয়ে যায়, এটা আন্তর্জাতিকভাবে জানি কোর্টে এটা নিষ্পত্তি হয়, এটা আমার দাবি। আইন ও সালিশ কেন্দ্রের বছরওয়ারি হিসাবে গত ১৫ বছরে সীমান্তে ৬ শতাধিক মানুষ হত্যা করেছে বিএসএফ। আহত ও পঙ্গু ৭৫০ মানুষ। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ ও খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার। দীর্ঘদিন যাবৎ বিএসএফ এর এই যে অন স্পট শুট যে পলিসি, যেটা আসলে করার কথা নয়, সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয়, তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। নিরস্ত্র নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত স্বাক্ষরিত যৌথ প্রটোকল পুনর্মূল্যায়ন ও পুনর্প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আমিন বাবু, যমুনা নিউজ। কোনো ভুল সিদ্ধান্তে 24-এর আন্দোলনে নিহতদের আত্মসম্মানের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, জাতির এই কঠিন মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আবারও ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শহীদের কাফেলাকে জনগণের হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়ার কথা বলেন, মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের দেখা মতো তিনি অনেক জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া আমাদের আমরা যেন কোনো খেয়াল না করি, আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদের কাফেলার যেন কোনো ক্ষতি না হয়, বরঞ্চ আমাদের চিন্তা, কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদের কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপ্টে দেয়। নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীর উপর হামলার অভিযোগ করেছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অভিযোগে বলা হয়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে 5 জানুয়ারি সন্ধ্যায় বিএনপি সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফজল মুসল্লির নেতৃত্বে নাগরিক ঐক্য অফিসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় নাগরিক ঐক্যের 3 কর্মী গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি বলে জানান মাহমুদুর রহমান। উপজেলা সদর বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়নের সভাপতি ফজল মুসল্লি এবং তার সাথে লোকজন আহত হয়েছেন। আমাদের মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরীফ হোসেন। অফিস ভেঙে ফেলেছে, আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, গতকালকে বহুক্ষণ যোগাযোগ করতে পারিনি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় এজন্য কাজ করছে সরকার। আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে বলে জানান উপদেষ্টা মোস্তফা সরওয়ার। সচিবালয়ে অনুষ্ঠিত রিমেম্বারিং মনসুন রেভলিউশনের আওতায় চলচ্চিত্র নির্মাণ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে, আহতদের বক্তব্য ধারণ করা হবে, ফ্যাসিস্ট বিরোধী দেয়াল নির্মাণ করা হবে। ফারুকী জানান, জুলাই বিপ্লবকে ধারণ করতে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হবে। এজন্য 8 পরিচালককে নির্বাচিত করা হয়েছে। যার যার কাছে যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। অনেক জিনিসপত্র আছে, স্মারক, ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করবো। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানা পল্টনের 4তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় সকাল 10:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, ভবনটির 2য় তলায় একটি ল চেম্বারে লাগে আগুন। সকাল 9:17 মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। 9:24 ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট, পরে সকাল 9:45 দিকে আরও 3টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর সকাল 10টায় যোগ দেয় আরও 1টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবনটির 3টি তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র। মূল আগুনটা লাগছে 2তলা থেকেই, কিন্তু কিসে থেকে লাগছে এখনো ধরতে পারতেছি। ল চেম্বার মোটামুটি আগুন এখন নিয়ন্ত্রণে আছে, বাট আপনার ধুমাতে একদম সবকিছু পুড়ে গেছে। টোটালি আগুন কন্ট্রোলে আছে, আমরা এখন সবাই নিরাপদ।
বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ করেছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই দাবিতে কয়েক হাজার নারী পুরুষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, 1960 ও 91 সালে কুতুবদিয়া উপজেলায় জলোচ্ছ্বাসে বাস্তুচ্যুত 50,000 মানুষ কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডে চলে আসে। আওয়ামী লীগ সরকারের আমলে বিমানবন্দর সম্প্রসারণের অংশ হিসেবে তাদের উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়। সম্প্রতি সিভিল এভিয়েশন এই বিষয়ে কাজ শুরু করায় উচ্ছেদ আতঙ্কে তারা বিক্ষোভ শুরু করে। আশ্রয়ণ প্রকল্পের নামে বরাদ্দ ভবনে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তারা। এই আশ্রয়ণ প্রকল্পগুলো অনেক ছোট, আমাদের সন্তান, 2টা সন্তান নিয়ে আমরা এখানে থাকতে পারবো না। এত এক্সটেনশনে আমরা কোথায় যাব? আমাদেরকে কোথায় ওই জেলখানা পত্র লাগবে না, আমরা তো এখানে থাকবো না, আমরা এই জায়গায় থাকতে চাই। একটাই দফা, এক দাবি, আমরা উচ্ছেদ হব না। কানাডায় অবসান হচ্ছে জাস্টিন ট্রুডো যুগের। দীর্ঘ শাসন আমলে সাফল্য ব্যর্থতা দুই রূপই দেখেছেন জাস্টিন ট্রুডো। 9 বছর আগে ঐক্যের স্লোগান নিয়ে ক্ষমতায় বসলেও তার নিজ দলেই এখন ফাটল। গত 2 বছর ধরেই কমছিল জনপ্রিয়তা। হারানো ইমেজ পুনরুদ্ধার তো হয়নি, উল্টো সময়ের সাথে সাথে বেড়েছে রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ কোন্দল, বিরোধীদের রোষানল, জরিপে দুর্বল অবস্থান, সব মিলিয়ে গদি টেকানোই মুশকিল হয়ে পড়ে। তাই মেয়াদ পূরণের আগেই নিতে হচ্ছে বিদায়। 2013 সালে ভগ্নদশায় লিবারেল পার্টির হাল ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে এলিট ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো। মাত্র 3 বছরের মাথায় পান বড় সাফল্য। দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন নির্বাচনে। মাত্র 43 বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে। মন্ত্রিসভায় জেন্ডার সমতা, জনবান্ধব সামাজিক কর্মসূচি, মধ্যবিত্তদের টার্গেট করে বাজেট ইত্যাদি কারণে প্রশংসিত হন প্রথম মেয়াদে। তবে 2019 সালে দ্বিতীয় মেয়াদে জোটের উপর ভর করে বসতে হয়েছে মসনদে। করোনা পরবর্তী টালমাটাল পরিস্থিতি কোনো মতে সামলে নিলেও গত 2 বছর ধরেই কমছিল ট্রুডোর জনপ্রিয়তা। আবাসন ও দ্রব্যমূল্য নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে খরার ঘা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি, যা মোকাবেলায় গ্রহণযোগ্য কোনো পরিকল্পনা দেখাতে পারেননি ট্রুডো। এমন পরিস্থিতিতে বিরোধীদের রোষানলে পড়ার পাশাপাশি নিজ দলেও নজিরবিহীন চাপের মুখে পড়েন 53 বছর বয়সী ট্রুডো। জোটের তরফ থেকেও অনাস্থা ভোটের হুমকি দেয়া হয়। 9 বছরের শাসন আমলে এমন টানাপোড়েনে পড়তে হয়নি তাকে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে গড়ায়, ট্রুডোর সরে দাঁড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার। তাই সোমবার অটোয়ার সংবাদ সম্মেলনে তার পদত্যাগের ঘোষণায় ছিল না বড় কোনো চমক। My friends, as you all know, I'm a fighter. বন্ধুরা, আপনারা জানেন আমি একজন যোদ্ধা। লড়াই থেকে পিছু হটার মানুষ নই, তবে কানাডার স্বার্থে যেটা সবচেয়ে ভালো সেটি অনুসরণ করি। ছুটিতে নিজের পরিবারের সাথে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ পেয়েছি। গত রাতে সন্তানদের নিজের সিদ্ধান্ত জানিয়েছি। লিবারেল পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে চাই। পরবর্তী দলীয় প্রধান নির্বাচনের পরই পদত্যাগ করব। শেষ বেলায় আবেগঘন বক্তব্যে জানালেন নিজের অর্জন, ব্যর্থতা আর আক্ষেপের কথা। পরবর্তী নির্বাচনে যোগ্যতম ব্যক্তিই প্রাপ্য এই দেশের। এটা আমার কাছে স্পষ্ট যে অভ্যন্তরীণ বিবাদ নিয়ে লড়তে হলে কখনোই নির্বাচনে সেরা বাছাই হতে পারবো না আমি। আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবির ঘোষণা দিয়েছেন ট্রুডো। এর সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে লিবারেল পার্টির পরবর্তী নেতৃত্ব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।